আসুন সকলে দেশকে ভালোবাসি আর মাদককে না বলি, এই প্রতিপাদ্যকে অন্তরে ধারণ করে আজকে অনলাইন ক্লাসে আমার সুপ্রিয় শিক্ষার্থী, শ্রদ্ধেয় অভিভাবক মণ্ডলী এবং অন্যান্য সুহৃদ যারা এই মুহূর্তে সেটের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি কার্তিক চন্দ্র শিকদার, সিনিয়র সহকারী শিক্ষক গণিত, ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ছাগলনাইয়া ফেনী আর ফেনী ডিস্ট্রিক্ট অনলাইন স্কুলের পক্ষ থেকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা উচ্চতর গণিত আছে তারা উচ্চতর গণিত বই, খাতা এবং কলম নিয়ে বসে যাও। চলো আমরা হোয়াইট বোর্ডের দিকে তাকাই। এসো প্রিয় শিক্ষার্থীরা, একটু তাকিয়ে দেখো তো। টয়েস এক্স প্লাস থ্রাইস ওয়াই ইকুয়াল টু 0। একে আমরা কি বলতে পারি? সবাই কি বলতে পারবা? একে আমরা কি বলতে পারি? বলে থাকি সমীকরণ। আরো যদি সুন্দরভাবে আইডেন্টিফাই করি, এই এক্সটা কি জানা রাশি না অজানা রাশি? অজানা রাশি। ওইটা অজানা রাশি। এই জানা এবং অজানা রাশি আর প্রক্রিয়া চিহ্ন এর মাধ্যমে যাকে প্রকাশ করা হয় প্রক্রিয়া চিহ্ন। এখানে এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য আমরা ওয়াই এর মান পেতে পারি। চলো সেটি একটু করি। যদি এক্স ইকুয়াল টু 0 হলে ওয়াই ইকুয়াল টু কত হবে? 0, কারণ এটা 0 হয়ে যাবে। 0টা ডাইনে গেল, 3 দিয়ে 0 কে ভাগ দিলাম, তাহলে 0 হলো। x ইকুয়াল টু 3 হলে 3 × 6, 6 ডাইনে গেলে -6, 3 দিয়ে ভাগ দিলে y ইকুয়াল টু -2 হয়। x ইকুয়াল টু যদি -3 হয়, প্লাসে মাইনাসে -6, ডাইনে গেলে +6, তাকে 3 দিয়ে ভাগ দিলে y ইকুয়াল টু 2। তাহলে এখানে দেখো তো ক্রমজোড় কেমন হলো। ক্রমজোড়ে প্রথম থাকে x, পরে থাকে y, 0 0। তারপরে কেমন হলো? 3 2। তারপরে কেমন হলো? -3, 3 -2 আর -3 2। এবার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু একদিকে তাকাই। চলো, যদি আমি এভাবে একটা আঁকি, যেটা তোমরা নিচের ক্লাসে দেখেছো, এটাকে x ড্যাশ ও x বা x ও x ড্যাশ, y ও y ড্যাশ এভাবে লিখেছো। এই বিন্দুগুলো আমি বসিয়ে দিতে পারি ক্রমশঃ। যেমন 0 0 এখানে লিখি আমরা, তারপর 2 -3, 3 -2, 3 যদি এটা হয় -2 হবে, এটা -2 নিচের দিকে, 3 -2। আমরা আগের ক্লাসে যা করেছি শিখেছি তাই। বাম দিকে -3, উপরের দিকে +2। তাহলে দেখো তো, আমরা যদি যোগ দিই তাহলে এটাকে কি পাবো? একটা সরল রেখা পাবো। -3 একটা সরল রেখা পেতে পারি। আবার যদি অন্য ধরনের আরেকটা সমীকরণ হয়, দেখো তোমরা, এটা একটু পাল্টিয়ে দেই আমি। y ইকুয়াল টু 2x²। এখানে x ইকুয়াল টু 0 হলে y ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 1 হলে y ইকুয়াল টু 2, 1² 2, x ইকুয়াল টু -1 হলে y ইকুয়াল টু -1 এর হোল স্কয়ার করলে +1 আর 2 দিয়ে গুণ করলে 2। এবং এই তিনটি বিন্দু যদি এরকম আরেকটা জায়গায় বসিয়ে দিই, এরকম আরেকটা লেখ অঙ্কন করার জায়গায়, তাহলে আমরা কি পাবো? দেখো তো, 1 2, এটা 1 হলে উপরের দিকে 2, তাহলে 1 2, -1 এখানে হলে উপরের দিকে 2, -1 2। এবার যদি আমি লেখ আঁকি, এভাবে এভাবে চলে গেল, তাহলে এটা কি হলো? আগেরটা ছিল সরল রেখা আর এটা হলো বক্ররেখা। আসলে আমরা অ্যালজেব্রায় কাকে নিয়ে গেছি? জ্যামিতির বীজগণিতীয় রূপ প্রকাশ করেছি। বিন্দু দেখিয়েছি,
সরলরেখা দেখিয়েছি, বক্ররেখা দেখিয়েছি। এইভাবে বিন্দু জ্যামিতির যে বীজগণিতীয় রূপ, এই বীজগণিতীয় রূপকে বলা হয় কি বলতো তোমরা জানো কেউ? বিন্দুগুলোর স্থানাঙ্ক ঠিক মতো স্থানকে ঠিক মতো আমরা অঙ্কিত করেছি, স্থানাঙ্কিত করেছি বীজগণিতগুলো বিন্দুগুলোকে। তাহলে আমরা বলবো এইভাবে রেখা বিন্দু এর যে জ্যামিতিকে যে বীজগণিতকে জ্যামিতিক রূপে প্রকাশ বা জ্যামিতিকে বীজগণিতীয় রূপে প্রকাশ, একে বলে থাকি স্থানাঙ্ক জ্যামিতি। তাহলে আজকে আমাদের পাঠ একাদশ অধ্যায়, স্থানাঙ্ক জ্যামিতি। স্থানাঙ্ক জ্যামিতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে জ্যামিতির স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে আলোচনা করছি। চলো আমরা এই স্থানাঙ্ক জ্যামিতি আস্তে আস্তে অগ্রসর হব এবং শিখব। তোমরা পাঠে থাকবে, আমার দিকে হোয়াইট বোর্ড দিকে লক্ষ্য করবে, আমার কথা মনোযোগ সহকারে শুনবে, তাহলে আমার বিশ্বাস তোমরা স্থানাঙ্ক জ্যামিতি করতে হলে আগে আমরা কি করেছি? বিন্দুকে বসিয়েছি। এই বিন্দুকে বসানোকে কি বলা হয় জানো প্রিয় শিক্ষার্থী? বিন্দু সমপাতন। এই বিন্দু সমপাতন করার যে পদ্ধতি, এই পদ্ধতি সর্বপ্রথম ব্যাখ্যা করে রেনে দেকার্তে 1637 সালে। রেনে দেকার্তে সালে। রেনে দেকার্তে ল্যাটিন নাম কার্তেশিয়ান। এই কার্তেশিয়ান নাম থেকে কার্তেশীয় স্থানাঙ্ক নামটি এসেছে। রেনে দেকার্তে, ওনার ইংলিশে হলো রেনে ডেকার্টিস। এই রেনে দেকার্তের যে ল্যাটিন নাম কার্তেশীয়, তার থেকে এসেছে কার্তেশীয় স্থানাঙ্ক বলা হয় একে। স্থানাঙ্ককে কার্তেশীয় স্থানাঙ্ক বলা হয়। চলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আর একটু জানি, সেটা হলো এই যে আমরা চতুর্ভাগের নাম পরে বলি, একটা রেখা এঁকেছিলাম, এরকম যদি আর একটা রেখা এদিকে আঁকি, আর একটা রেখা এদিকে আঁকি, তাহলে এটা কি হতে পারে? এই চিত্রটা দেখো তো, একটা ত্রিভুজ, এরকম চারটে আঁকলে চতুর্ভুজ হতে পারে, বৃত্ত হতে পারে। এবং সেটা কোন, এই চতুর্ভুজটা কেমন ধরনের হবে, সবকিছু এইখানে এই স্থানাঙ্ক জ্যামিতি থেকে আমরা পেতে পারি। তাই এই স্থানাঙ্ক জ্যামিতির অপর একটা নাম আছে বিশ্লেষণ জ্যামিতি। যেহেতু এখানে জ্যামিতির সবকিছু বিশ্লেষণ করা হয়, তাই একে বলা হয় বিশ্লেষণ জ্যামিতি। একে বলা হয় বিশ্লেষণ জ্যামিতির জনক রেনে দেকার্তে। এবার চলো আমরা একটু চতুর্ভাগের দিকে খেয়াল করি। তোমরা তল সম্বন্ধে জানো সবাই? ঘনবস্তুর পৃষ্ঠকে তল বলে। ঘনবস্তুর পৃষ্ঠকে তল বলে। এই যে যেমন আমার একটা হোয়াইট বোর্ড, এই তল, এটা একটা ঘনবস্তু। এর যে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, এই ছোট্ট উচ্চতা আছে, তাহলে এটা একটা ঘনবস্তু। এই ঘনবস্তুর এই তলটা তোমাদের কাছে কি মনে হয় না সমান আছে? তাহলে এটা সমতল।
আর এর উপর একটা বিন্দু নিয়ে তুমি রেখা আঁকো, সেটা কোথাও উঁচু হবে না, কোথাও নিচু হবে না, তাহলে এটা সমতল। কিন্তু ফুটবলের তলটা কেমন? বক্রতল। যদি কোনো সমতলে একটি রেখার উপর আরেকটি সরল রেখা লম্বভাবে আঁকা হয়, তাহলে আমরা চারটি অংশ দেখতে পাই। একটা অংশ, একটা অংশ, একটা অংশ, এই একটা অংশ। একে আমরা চিহ্নিত করতে পারি x ও x ড্যাশ, y ও y ড্যাশ, ও ড্যাশ বা অনেকে প্রাইম বলো, যেটা বলো অসুবিধা নাই। এখন আমি মনে ধরে নিলাম এখানে একটা বিন্দু আছে P, বিন্দুটা আমি আগে চিহ্নিত করেছি। এই P বিন্দুটাকে আমরা কিভাবে স্থানান্তরিত করতে পারি, চলো দেখি। এই P বিন্দু থেকে x অক্ষের উপর PM লম্ব আঁকি। PM আর y অক্ষের উপর PN লম্ব আঁকি। PM লম্ব আঁকি। আমরা কিন্তু কখনো বলিনি PM সমান PN। এই x ও x ড্যাশ কে বলা হয়, আর একটা নাম দেওয়া হয় ওকে x অক্ষ। x অক্ষ। আর ও y ড্যাশ ও y ড্যাশ কে বলা হয় y অক্ষ। আর P বিন্দু থেকে যে লম্ব আঁকলাম আমরা y অক্ষের উপর, P বিন্দু থেকে যে PN লম্ব আঁকছি, সেই PN সমান OM। কারণ এখানেও লম্ব আঁকলাম, এখানেও লম্ব আঁকলাম, তাহলে এটা হয়ে গেল আয়তক্ষেত্র। তাই একে আয়তকার স্থানাঙ্ক জ্যামিতিও বলা হয়। এক্ষেত্রে একে বলা হয় আয়তাকার স্থানাঙ্ক জ্যামিতি। কারণ যেহেতু এটা স্থানাঙ্ক জ্যামিতির স্থানাঙ্কটা আমরা আরেকটু দেখাচ্ছি তোমাদের। এই যে P বিন্দু থেকে y অক্ষের উপর লম্ব বা দূরত্ব হলো PN, এই PN কে x, তদ্রূপ OM ও সমান, তাই OM কে x বলা হয়। দেখো আমি x অক্ষ x পেয়ে গেলাম প্রথম বিন্দু স্থানাঙ্কে। এবার P বিন্দু থেকে x অক্ষের দূরত্ব PN, তাকে y চিহ্নিত করা হয়, PM সমান ON y, তাহলে y। তাহলে P বিন্দুর স্থানাঙ্ক হলো pxy। এটা হলো P বিন্দু স্থানাঙ্ক। এবার চলো আমরা আরেকটু জানি, সেটা হলো এই স্থানাঙ্ক পেলাম, কিন্তু এই চারটা ভাগ হলো, এই চারটা ভাগের নাম কিভাবে এলো? তোমরা নাম বলার জন্য আমি এই অংশগুলো একটু মুছে নিই। কারণ চারটে ভাগের নামতে আমরা সাধারণত প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ এভাবে বলে থাকি, কিন্তু তা আসার ছোট্ট একটু রহস্য আছে। কারণ এই চতুর্ভাগের যে এটাকে বলা হয় চতুর্ভাগ, এটাকে বলা হয় এই একটা অংশকে চতুর্ভাগ বলে, এটা অংশকে চতুর্ভাগ বলে, এটা অংশকে চতুর্ভাগ বলে, এটা অংশকে চতুর্ভাগ বলে। একে বলা হয় চতুর্ভাগ, দ্যাট ইজ কোয়াড্রান্ট। কোয়াড্রান্ট, এই কোয়াড্রান্টের ছোট্ট একটু ইতিহাস আছে। এই কোয়াড্রান্টের প্রথম রহস্য পাওয়া যায় টলেমির জ্যোতির্বিদ্যা থেকে। জ্যোতির্বিদ্যায় কোয়াড্রান্টের উল্লেখ পাওয়া যায়, সেটা ছিল খ্রিস্টপূর্ব 150 অব্দে। এরপরে এসে 1431 সালে 31 সালে বিমান চালকেরা অক্ষাংশ নির্ণয়ে এই কোয়াড্রান্ট ব্যবহার করেছে।
আধুনিক কালে কোয়াড্রান্টের পূর্ণতা পেয়েছে অ্যারাবিয়ান নাবিকদের হাত ধরে। অ্যারাবিয়ান নাবিকদের হাত ধরে। আর একটু তোমরা জেনে থাকবে, আমরা যে লেখাটা লিখি এর দুটো লিপি আছে। একটা হলো ব্রাহ্মী লিপি, আর একটা হলো খরষ্টি লিপি। এই ব্রাহ্মী লিপি লেখা হয় বাম থেকে ডানে, আর খরষ্টি লিপি লেখা হয় ডান থেকে বামে। বাম থেকে ডানে আর ডান থেকে বামে। যেহেতু অ্যারাবিয়ান লিপি লেখা হয়, এইটাই হলো আরবি লিপি। আরবি লিপি যেহেতু ডান থেকে বামে লেখা হয়, যেহেতু অ্যারাবিয়ান কান্ট্রিতে এর পূর্ণতা পেয়েছে, তাই এটাকে প্রথম চতুর্ভাগ ধরে বাম দিকে দ্বিতীয়, বাম দিকে তৃতীয়, বাম দিকে চতুর্থ চতুর্ভাগ লেখা হয়। আমরা বলার সুবিধার জন্য অথবা পাঠের সুবিধার জন্য বলে থাকি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। অল পজিটিভকে এখানে পুরো সবগুলোই পজিটিভ আসবে, তাই এখানে প্রথম চতুর্ভাগ ধরা হয়েছে, এখানে আস্তে 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 এভাবে ঘুরে আসা হয়েছে। এইটা হলো কোয়াড্রান্টের মূল ইতিহাস, তোমরা মাথায় রাখবে। এবং এবার চলো আমরা এটা জানলাম, এখন দেখি কিভাবে এখানে ওই যে এক্স অক্ষ ওয়াই অক্ষের মান বসিয়েছিলাম সেটা কিভাবে এলো, আমরা একটু তাকে জানি। চলো দেখি। এই যে ওয়াই অক্ষ আছে, ওয়াই অক্ষ থেকে ডান দিকে ওয়াই অক্ষের উপরে যদি কোনো বিন্দু হয়, ওয়াই অক্ষে x ইকুয়াল টু 0, x অক্ষে y 0, y অক্ষের ডানে x পজিটিভ আর y অক্ষের বামে x নেগেটিভ। x অক্ষের উপরে y পজিটিভ আর x অক্ষের নিচে তাহলে y নেগেটিভ। এই হলো আমাদের, একটু তাকিয়ে দেখো, y অক্ষের ডানে x পজিটিভ, y অক্ষের বামে x নেগেটিভ, x অক্ষের উপরে y পজিটিভ, x অক্ষের নিচে y নেগেটিভ। তাহলে দেখো কয়টা ভাগ হলো আমাদের, x ও y। একটি ভাগ হলো x ও y, আর একটি ভাগ হলো y ও x ড্যাশ, আর একটি ভাগ হলো x ড্যাশ ও y ড্যাশ ও y ড্যাশ, আর একটি ভাগ y ড্যাশ ও x। এখন এখানে x অক্ষ পজিটিভ, y অক্ষ পজিটিভ, ও x এবং ও y রেখা দ্বারা যে সমতলটা এলো, তাহলে এখানে আমাদের বিন্দুটির স্থানাঙ্কের চিহ্ন আসবে এমন, দুটাই পজিটিভ। এটা x নেগেটিভ y পজিটিভ, তাহলে এমন হবে এই পিছে x নেগেটিভ y নেগেটিভ, y নেগেটিভ হলো, এখানে x পজিটিভ y নেগেটিভ। এই হলো আমাদের বিন্দুগুলো বসানোর পদ্ধতি। যেমন এখান থেকে এদিকে একটু x, তারপরে সেখান থেকে উপরের দিকে y, এভাবে আমরা বিন্দুগুলো বসাতে পারি। এভাবে বিন্দু বসিয়ে নিয়ে আমরা আমাদের সমস্ত মানগুলো বের করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর একটু আমরা যাব এই স্থানাঙ্ক জ্যামিতি থেকে কিভাবে দুটো বিন্দুর দূরত্ব নির্ণয় করতে পারি। তোমরা হোয়াইট বোর্ড দেখে আমরা এবার দুটো বিন্দুর দূরত্ব নির্ণয় করি, দেখি কিভাবে করতে পারি। চলো আগে আমরা কোয়াড্রান্টটা এঁকে নিই। আর একটা
এই এবার ধরো এখানে একটা বিন্দু আছে পি আর এখানে একটা বিন্দু আছে কিউ। এই দুটো বিন্দুর দূরত্ব আমরা নির্ণয় করব, মানে পি কিউ এর দূরত্ব কত। ধরি পি পি বিন্দুর স্থানাঙ্ক x1 y1 আর কিউ বিন্দুর স্থানাঙ্ক x2 y2। যদি আমরা এটাকে আর একটু চিহ্নিত করে নিই, x ও x ড্যাশ, y ও y ড্যাশ। যদি আমরা আগের মতো পি বিন্দু x অক্ষ এবং y অক্ষ থেকে দূরত্ব নির্ণয় করি তাহলে পেয়ে যাব, এখান থেকে যদি একটা লম্ব আঁকি আর এখান থেকে যদি একটা লম্ব আঁকি তাহলে এটা পাবো x1 প্রথমটা আর এটা পাবো y1। এসো এবার কিউ বিন্দুটা একই ভাবে আমরা চিহ্নিত করি। এখান থেকে এটুকু যদি আঁকি আমাদের সরি এটা x1, এইটা হবে y1। তোমরা একটু খেয়াল করো, এটা একই, আমার লেখাটাই ভুল ছিল, হবে এটা y1। এবার যদি আমি x2 বলি, x2 টি আসবে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত x2 আর এখান থেকে এই পর্যন্ত y2। আমরা কিভাবে PQ এর দূরত্ব বের করতে পারি? আমি P বিন্দু থেকে QM এর উপর আর এটা PM আর QM দুটো লম্ব আঁকি, এর উপরে একটা লম্ব আঁকি PR। এবার PQ টা যোগ করে দিই, PQ টা যোগ করে দিই, এটা আমাদের প্রয়োজন নাই, এটা একটু মুছে ফেলি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো PQR এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এটা একটা সমকোণ। সমকোণ হলে এই বাহুর দৈর্ঘ্য পেয়ে থাকি আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, অর্থাৎ অতিভুজের স্কয়ার সমান অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে PR স্কয়ার লিখি আগে যোগ QR স্কয়ার, PQ স্কয়ার সমান PR স্কয়ার যোগ QR স্কয়ার। এই মুহূর্তে আমাদের দরকার PR এর মান আর QR এর মান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে তাকিয়ে দেখো, এখান থেকে এটুকু হলো x2 আর এখান থেকে এটুকু হলো x1। তাহলে mn সমান কত হবে? অবশ্যই দেখো x2 থেকে x1 দিও, তাহলে এটা আর এটা সমান x2 x1। আমরা পেয়ে গেছি x2 x1 হোল স্কয়ার প্লাস, এবার এই পুরাটা y2 আর এটা y1, তাহলে এটাও y1। তাহলে এটুকুর দৈর্ঘ্য কত হবে? y2 y1। এই যে y2 থেকে y1 বাদ গেলে ওটা, তাহলে y2 y1 হোল স্কয়ার। তাহলে PQ সমান কি হবে? স্কয়ার রুট অফ x2 x1 হোল স্কয়ার y2 y1 হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে কি হলো? আমরা দুটো বিন্দুর দূরত্ব পেয়ে গেলাম। এবার তোমাদের কাজ হলো এই সূত্রটা প্রয়োগ করে, আজকে বাড়ির কাজ দেব, এই সূত্র প্রয়োগ করে তোমরা বাড়িতে করবে। চলো আমি এবার একটা বাড়ির কাজ দেবো, সুতরাং মুছে নিয়ে নিলাম, ডোন্ট মাইন্ড। চলো বাড়ির কাজ। বিন্দুর দূরত্ব নির্ণয় করো। একে করবে -3 + 2 a আর b হলো 3 - 2। দুয়ে a 0 cos θ, b sin θ 0। এই দুটো বাড়ির কাজ তোমরা করবে। সবাই একটা জিনিস মনে রাখবে, আমাদের চারিপাশে মাদকের ছড়াছড়ি থাকে। একটা পরিবারের যদি একটা সন্তান বা একজন অভিভাবক মাদকাসক্ত থাকে, সেই পরিবার সমাজে ধিক্কৃত অবস্থায় রাখে। সেখানে যদি কোনো কন্যা সন্তানের বিয়ের ব্যাপারও আসে, তাকেও কেউ অ্যালাউ করতে চায় না, অর্থাৎ সমাজে সব সময় অবহেলিত থাকে,
অপদস্থ করা হয় তাকে। সুতরাং সব সময় মাদক থেকে দূরে থাকবে। যদি কেউ মাদক গ্রহণ করে তাকে মাদকের কুফল সম্বন্ধে বোঝাবে প্রত্যেকে। এই আশাবাদ ব্যক্ত রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করলাম। ধন্যবাদ সকলকে।